কিন্তু কোথা থেকে ও যে আমার ঘর জুড়ে বসলো, ও চলে গেলে আমার এই ঘর শূন্য হয়ে যাবে। আপনি কি মনে করেন? ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলেও দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর মধ্যে যেরকম লিখছে তাতে তো। বলেন কি? শাস্ত্রে বলছে পৈতৃকান সন্নিপাতজান আমার ভয় আরো বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটা বলে দিন। খুব সাবধানে রাখতে হবে। কিন্তু সে তো জানি কি বিষয় সাবধানে হতে হবে সেইটা তো ঠিক করে দিই। যান, আমি তো পূর্বেই বলেছি ওকে একেবারে বাইরে যেতে দেবেন না। ঠিক কথা, কিন্তু ও যে ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরে ধরে রাখা যে খুবই কঠিন কাজ। শরৎকালের আর এই রৌদ্র আর এই বায়ু তুই তো ওই বালকের পক্ষে একেবারে ভীষণ। কারণ কিনা শাস্ত্রে বলেছে অপস্যারে জ্বরে কাশে। থাক না, দেখছি এখন আর কোনো উপায় নেই। না, আর কোনো উপায় নেই, কারণ পবনে তখনে চলিব। থাক না, কি করতে হবে সেইটা বলে দিন। কিন্তু কবিরাজ মশাই, আপনার ব্যবস্থা করেই কঠোর। কবি ছাড়া লোকের সমস্ত দুঃখ বেদনা চুপ করে সহ্য করে নেয়, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ওর বেদনা দেখলে আমার মনে বড় কষ্ট হয়। সেই কষ্ট যথার্থ হয় তার বড় কত বেশি। তাই তো মহর্ষি বলেছেন বিশ্বজং কীর্তন আসু ফলপ্রদম। আজকাল রাশি লক্ষ মাসে তোমার ভয় কিসে? তুমি যে ছেলে খাবার সর্দার হে, তুমি তো ছেলে নাও, তোমার ঘরেও কোনো ছেলে নেই। আমার খেপাবার বয়স হলো গেছে, তবে আপনার কি শুনি ঘরে যে একটি ছেলে এনেছি। ছেলে? সে কিরকম? আরে আমার স্ত্রীদের প্রশ্ন পুত্রের জন্য উঠে পড়ে লেগেছিল। হ্যাঁ, সে তো অনেকদিন থেকেই শুনছি, কিন্তু তুমি তো নিতে চাওনি। জানো তো ভাই, অনেক কষ্ট করে টাকা করেছি, সেই সমস্ত বহু পরিশ্রমের ধন যদি কোনো বাইরের ছেলে এসে বিনা পরিশ্রমে নষ্ট করতে থাকে, সেসব কথা মনে পড়লেও মনে বড় দুঃখ হয়। কিন্তু এ ছেলেটিকে আমার বড় ভালো লেগে। বেশ বেশ ভাই, এর জন্য যত টাকা খরচ করছো তখন মনে করছো সেটা টাকার পরম ভাগ্য। হ্যাঁ, আগে রোজগার করতুম নেশার মতো, না করে থাকতেই পারতুম না। কিন্তু এখন সেই সমস্ত টাকা ছেলে বানাতে মনে বড় আনন্দ হয়। বেশ বেশ ভাই, তবে ছেলেটিকে পেলে কোথায় শুনি? ওই যে আমার গ্রামে আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাই, কিন্তু ছেলেটির মা ছোটবেলাতেই মারা গেছে, কদিন আগে বাবাও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার খুব দরকার। কবিরাজ যে বলেছেন তার ওইটুকু শরীরে একসঙ্গে বাপ পিত্ত শ্লেষ্মা সেটা কিভাবে প্রকৃত হয়ে উঠেছে তাতে তারা বড় আশা নেই। কিন্তু এও বলেছেন শরতের রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে যদি ঘরে বন্দি করে রাখতে পারি তাহলে হয়তো একটা উপায় আছে। কিন্তু তুমি যে ছেলেগুলোকে ঘর থেকে বের করে আনো, তাই তোমাকে একটু ভয় করি। হ্যাঁ, মিছে বলনি ভাই, আমি যে ভয়ঙ্কর হয়ে উঠছি ওই শরতের রোদ আর বাতাসেরই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখার কিছু খেলা আমার জানা আছে। আগে আমি ওদিকটা থেকে একটু কাজ সেরে আসছি, তারপর ঠিক ওই ছেলেটির সাথে ভাগ করে দেবো। আজ আমি ওই উঠোনটাতেও যেতে পারবো না বিশ্বমশাই। না বাবা, ওই যে দেখো না, যেখানে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙছে আর ভাঙা ডালের ফুটগুলিকে নিজের দু হাতে তুলে গ্যাসের উপর বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, সেখানে আমি যেতে পারবো না। বাবা তুমি এখানে চুপটি করে বসো। আমি যদি কাঠবিড়ালি হতো তাহলে বেশ হতো। আচ্ছা পিসেমশাই, আমি কেন যেতে পারবো না? আরে কবিরাজ যে বলেছেন বাইরে গেলে তোমার অসুখ করবে যে। কবিরাজ? কবিরাজ কেমন করে জানলে? বেশ, তা বুঝি জানে না, কবিরাজ জানবে না, সেটা এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। কি
পড়লেই বুঝি সব জানা যায়? হ্যাঁ, কি জানি, আমি তো কিছু পড়ি নে, তাই আমি জানি না। আরে তাহলে শোনো, বড় বড় কবিরাজেরা এবং পণ্ডিতেরা সবই প্রমাণ, তারা কেবল ঘরে বসে বসে এত বড় বড় পুঁথি পড়ে। তারা একদম বেরোয় না? না, তারা কোনো দিকে তাদের চোখ নেই, কেবলই পুঁথি পড়ে যায়। কিন্তু আমার বাবা ভালো লাগে না, আমি কোনোদিন পণ্ডিত হব না, আমি কেবলই দেখে বেড়াবো, সব দেখে বেড়াবো। কি পাগলের মতো কথা বল, দেখবে তাই নাকি, আর দেখার আছেই বাকি। ওই যে আমাদের জানলার ধারে ওই দূরে যে পাহাড়টাকে দেখা যায়, আমার কেবলই মনে হয় ওই পাহাড়টাকে ডিঙিয়ে আমি চলে যাই। কি পাগলের মতো কথা বলছো, দেখছো না ওই পাহাড়টা এত উঁচু হয়ে রয়েছে, মানে সেটা পেরোনো বারণ। মধ্যে এত মস্ত মস্ত পাথর জুড়ে একটা কাণ্ড হবে কেন বলো? না না, তোমার কি মনে হয় ও বারণ করছে? না না, আমার মনে হয় পৃথিবীটা তো কথা বলতে পারে না, তাই এমন হাত তুলে নীল আকাশের দিকে ডাকছে। অনেক দূরে যারা দুপুরে একা জানলার ধারে বসে থাকে, তারা ওই ডাক শুনতে পায়। আচ্ছা পিসে মশাই, পণ্ডিতেরা বুঝি শুনতে পায় না? না, তারা তো আর তোমার মতো খেপা নয়, আর তারা শুনতেও চায় না। আমি আমার মতো একটা খেপা কালকে দেখেছিলাম। সে কিরকম শুনি? হ্যাঁ, সেই এই পথ ধরে যাচ্ছিল ওই পাহাড়, মানে তার পায়ে একজোড়া পুরোনো নাগরা জুতো, কাঁধে একটা বাঁশের লাঠি, আর লাঠি লাগা একটা এই মস্ত পুটুলি বাঁধ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই তুমি কোথায় যাচ্ছ? সে বললে, জানি নে, যেখানে হয়। তখন আমি তাকে জিজ্ঞাসা করলেন, এই তুমি কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে। আচ্ছা পিসে মশাই, কাজ কি খুঁজতে হয়? হয় বলতো, কত লোক কাজ খুঁজে বেড়ায়। তবে তো আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। আর যদি খুঁজে না পাও, খুঁজে যদি না পাই তবে আবার খুঁজবো। তারপরে ওই লোকটি ওই ঝর্ণার ধারে গিয়ে পুটুলি খুলে পুটুলি কাঠ থেকে নামালো, তারপরে পা ধুয়ে পুটুলি খুলে সেখান থেকে ছাতু বের করে জলে ভিজিয়ে ছাতু খেতে লাগলো। খাওয়া হলে পর সেই পুটুলি বেঁধে সে আবার ঝর্ণার জল কেটে কেটে পাহাড় পানে চলে গেল। আমি পিসিমাকে বলেছি যে আমিও একদিন ওই ঝর্ণার ধারে গিয়ে ছাতু মাখা খাবো। পিসিমা তোমায় কি বললেন? পিসিমা বললেন যে আগে তুমি ভালো হয়ে ওঠো, তারপর না তোমাকে একদিন নিয়ে আমি ছাতু খাইয়ে আনবো। আচ্ছা পিসে মশাই, আমি কবে ভালো হবো? বেশি দিন বাকি নেই তো বাবা। বেশি বাকি নেই না, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় যাবে শুনি? ওই যে অনেক ঝর্ণা পেরিয়ে পাহাড় পানে দূরে ঘন বনের মধ্যে আমি কাজ খুঁজতে চলে যাব। আচ্ছা শোনো, তুমি যখন ঘরেই বসে রয়েছো, তাহলে তুমি এত বড় বড় পুঁথি পড়ে পণ্ডিত হও না, দেখবে লোকে তোমার বাহবা দেবে। না না, পণ্ডিত হতে আমার একদম ভালো লাগে না। আমার খালি ঘুরে বেড়াতেই ভালো লাগে, আর ভালো লাগে বিদেশি লোকেদের সঙ্গে বন্ধুত্ব করতে। আচ্ছা তাহলে তুমি কি হতে চাও বলো? আমি ঠিক জানি না, পরে আমি ভেবে বলবো। আচ্ছা বেশ, শোনো বাবা, আজ আমার ঠিক খারাপ যাবে, আমি চলি। তুমি এখানে কিন্তু চুক্তি করে বসো, বাইরে যেও না যেন। না না, আমি কোথাও যাবো না, আমি এই জানলার ধারে বসেই রাস্তার পানে চেয়ে থাকবো। আচ্ছা বেশ, তাহলে আমি আসি। হ্যাঁ।
বলছে। কিন্তু তোমার কি হয়েছে? আমি জানি না, আমি তো কিছুই পড়ি নে, তাই আমি জানি না আমার কি হয়েছে। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? তুমি আমাদের গ্রাম থেকে? তোমাদের গ্রাম অনেক দূরে? তোমাদের গ্রাম? হ্যাঁ, আমাদের গ্রাম এই পাঁচমুড়া পাহাড়ে, শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি হয়তো তোমাদের গ্রাম কোনোদিন দেখেছি। পাহাড় তোদের কোনোদিন গিয়েছিল? না না, আমি যাইনি, তবে মনে হয় যেন তোমাদের গ্রাম আমি দেখেছি। একটা একটা লাল রঙের রাস্তার ধারে তোমাদের গ্রাম, তাই না? ঠিক বলেছো বাবা। আর আর সেখানে পাহাড়ের গায়ে সব গরুও চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো। আর আর তোমাদের গ্রামের সব মেয়েরা লাল শাড়ি পরে জল তুলে কলসি করে গ্রামের ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, তাই না? ঠিক বলছো। আমাদের সব গয়না পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়। তারা সবাই যে লাল শাড়ি পরে তা ঠিক। তো বাবা, তুমি নিশ্চয়ই সেখানে কোনদিন বেড়াতে গেছো? না 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 না, সত্যি বলছি, আমি কোনোদিন যাইনি। আমাকে যে কবিরা বিরতেই যায় না। আচ্ছা দইওয়ালা, আমি যেদিন ভালো হবো সেদিন আমাকে তোমার গ্রামে নিয়ে যাবে। যাবো কই, খুব মেয়ে। আর আর আমাকে অমন দই বেচতে শিখিয়ে দিও, তোমার মতো ওই ওই অমন ভাত কাঁধে নিয়ে। মরে যাই, দই বেচতে যাবো কেন বাবা? এত ফুটি করে তুমি গর্বে পন্ডিত করে। না না না, আমি পণ্ডিত হব না, আমার পণ্ডিত হতে একদম ভালো লাগে না। আমি আমি তোমাদের গ্রামের গয়লাপাড়া থেকে দই এনে তোমাদের গ্রামের ঘরে ঘরে বেচে বেচে বেড়াবো। আর তুমি কেমন ভাবে বলো, দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও না দইওয়ালা। আয় পোড়া কপাল, এ সুরো কি শেখবার সুর? না না, আমার বড় ভালো লাগে। ওই ওই দূরে রাস্তার মোড় থেকে যখন তোমার ডাক শোনা যায়, তখন আমার মনে হয় কি জানি কি মনে হয় বাবা, একবার দই কিনে খাও। না না, আমার যে পয়সা নেই। পয়সার কথা বলো না বাবা, তুমি একবার দই খেলে আমি যে কত খুশি হব। আচ্ছা দইওয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? না না, আমার কোনো দেরি হয়নি বাবা, কোনো লোকসান নেই। দই বেচতে যে কত সুখ, সে আমি তোমার থেকে জেনে নিলাম বাবা। আসি বাবা। দই ওই দূরে এক প্রহরীকে দেখা যাচ্ছে। প্রহরী প্রহরী, একটিবার এখানে শুনে যাও না প্রহরী। কখন করে ডাকাডাকি করছো কেন? তুমি আমাকে ভয় করো না? কে তুমি? তোমাকে তোমাকে ভয় করবো কেন? যদি তোমাকে ধরে নিয়ে যায়? আমাকে ধরে নিয়ে যাবে? কোথায়? অনেক দূরে। ওই একেবারে রাজার কাছে যদি নিয়ে যায়? রাজার কাছে নিয়ে চলো না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বেরোতে মানা করেছে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই তো। তোমার মুখখানি কেমন শুকিয়ে গেছে, চোখের কোলেও কালি পড়েছে, হাত দুখান চিরগুলি দেখা যাচ্ছে। আহ, তুমি তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যায়, কেউ বলে সময় হয়নি। তুমি ঘন্টা বাজালেই তো সময় হয়ে যায়। সেও কি হয়? সময় হলে তবেই আমি ঘন্টা বাজাই। বেশ লাগে শুনতে তোমার ঘন্টা। আচ্ছা আচ্ছা, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা কেন বাজে? হ্যাঁ, ঘন্টা এই কথা সকলকে বলে যে সময় বসেনি, সময় কেবলই চলে যায়। চলে যাচ্ছে কোথায়? কোন দেশে? তো সে দেশের কথা কেউ জানে না। আমার না ভারী ইচ্ছা করছে সময়ের সাথে সেই দেশে চলে যেতে।
সে দেশে সবাইকেই যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বল। কিন্তু কিন্তু আমাকে যে কবিরাজ বেরোতেই মানা করেছে। কোনদিন হয়তো কবিরাজ স্বয়ংই এসে তোমাকে নিয়ে যাবে। না না, তুমি তাকে চেনো না, সে বড় কঠোর, সে কেবলই বসিয়ে রাখে, তার যেতে দেয় না। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবে? অমন কথা বলতে নেই বাবা। না না, আমি বলছি না, আমি তো এখানেই বসে আছি। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই যে সামনে বড় বাড়িতে একটা নিষেধ উড়িয়ে দিয়েছে, খালি লোক যাচ্ছে আর আসছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে? ডাকার রাজার ডাকঘর। ছেলেটার প্রশ্ন শুনলে হাসি পা। আচ্ছা রাজার ডাকঘরে কি রাজার থেকে সব চিঠি আসে? রাজার থেকেই সব চিঠি আছে। একদিন দেখবে তোমার নামেও একটা চিঠি আছে। এ বাবা, আমি তো ছেলে মানুষ। রাজা তো ছেলে মানুষদের এতটুকু ছোট্ট ছোট্ট কাগজ। তাই? তাহলে তো বেশ ভালো হবে। আচ্ছা রাজার চিঠি যে আমার কাছে আসবে তা তুমি কেমন করে জানলে প্রহরী? রাজা বলে তোমার এই খোলা জানলার সামনে রাজা ওই অত বড় সোনালি রঙের নিচে নুড়িয়ে দেবে লিয়া। আচ্ছা আচ্ছা, রাজার চিঠি যদি আমার নামে ডাকঘরে আসে তাহলে সে চিঠি আমার কাছে পৌঁছে দেবে কে? এখনই রাজার যে অনেক ডাকঘর করা আছে, এই বুকে সোনার গোল গোল তকমা এঁটে তারা ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়? কোথায়? তার কোথায় ঘুরে বেড়ায়? ঘরে ঘরে, দেশে দেশে। ও, আমি তাহলে বড় হয়ে রাজার ডাকঘর করাই হব। সে বাড়ির জব্বরটা রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের বাড়িতে তারা চিঠি বিলি করে বেড়ায়। সে বাড়ির জব্বরটা। না না, তুমি অমন ভাবে বলছো কেন? আমার যোগার ভারী ভালো লাগে। না না, তোমার কাজও ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঝা করে তখন তোমার ঘন্টা শোনা যায়। আবার এক একদিন রাত্রিবেলা যখন ঘুম ভেঙে যায় উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, তখন দূরে অন্ধকার থেকে তোমার ঘন্টা ভেসে আসে। শুনে আমার ভারী মন কেমন করে। ওই যে মোড়ল আসছে, যদি দেখে তোমার সাথে আমি গল্প করছি তাহলে এই গোল করবো। কই মোড়ল কই? ওই যে আসছে। ওকে কি রাজা মোড়ল করে দিয়েছে? না না, ও আপনি মোড়লি করেন। যে ওকে না মানে ও তার সাথে এমন লাগে যে ও সকলের সাথে শত্রুতা করেই আপনার ব্যবসা চালাচ্ছে। আজ তবে আমি আসি। হ্যাঁ মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একবার একটু এদিকে শুনে যান না। তুমি তো মোড়ল, তোমার তো সবাই মানে। আচ্ছা রাজার ডাক কি তোমার কথা শোনে? তাদের প্রাণ বাঁচে, শ্রাদ্ধ কি? তুমি তাদের তাহলে বলে দিও আমারই নাম অমল, আমি ঠিক এই জানলাটার কাছেই বসে থাকি। কেন বলো দেখি? না, আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তা তোমাকে কে চিঠি? রাজা যদি আমাকে চিঠি লেখেন। ছেলে তো কম নয়, রাজা তোমাকে চিঠি লিখবে, তার লিখবে বইতে। তুমি যে তার পরম বন্ধু, ওদিন তোমার সাথে দেখা না হয়ে রাজা শুকিয়ে উঠেছে। খবর পেয়েছি রাজার চিঠি আজই আসে কি কালই আসে। মশাই, তুমি কি আমার উপর রাগ করলে? তুমি এরকম ভাবে কথা কইছো কেন? তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? তোমার সাথে রাজার চিঠি চলে বুঝেছে কিনা? রাজার কথা ছাড়া ঘরে কোনো কথা নেই। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওরে ছোড়া, শীঘ্রই যাচ্ছে তোদের বাড়িতে রাজার চিঠি আছে, তারই বন্দোবস্ত করতে। না না, তোমাকে কিছু করতে হবে না। কেন রে? তোর কথা আমি রাজাকে বলে দেবো, তাহলেই তো তিনি আর দেরি করতে পারবেন না। খবর নেওয়ার জন্য পাইপ পাঠিয়ে দেবে না। ভারী আসপর্দা, রাজার কানে কথাটা তুলতে উঠেছে। করতে করতে চলেছো, একটু দাঁড়াও না ভাই। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমার বাড়ি এখানে বসে থাকতে ইচ্ছা করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলা। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আমি জানি নে, আর
আমি তো কিছুই করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। তবে কবিরাজ আমাকে বেরোতে মানা করেছে। তাহলে বেরিও না, কবিরাজের কথা মেনে চলে। না হলে লোকে দুষ্টু করবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মনটা ছটফট করে। আমি বরং জানলাটা বন্ধ করি। না না, বন্ধ করো না, এখানে আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না, আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনী। তুমি কি করো? আমি রোজ সাজি ভোরে একটা ফুল তুলে নিয়ে এসে মালা গাই। এখন ফুল তুলতেই চলেছি। ও, ফুল তুলতে চলেছো, তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মন বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সাথে যেতে পারতো তাহলে তাহলে অনেক উঁচু গাছের ডাল থেকে তোমাকে আমি ফুল পেরে দিতুম। তাই বই কি ফুলের খবর তুমি নাকি আমার চেয়ে বেশি জানো? হ্যাঁ, আমি জানি, আমি খুব জানি। আমি সাধু ভাই চম্পার গল্প জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে তাহলে আমি অনেক গভীর জঙ্গলে, যেখানে পথ দেখা যায় না, সেখানে অনেক উঁচু গাছের ডালে যেখানে মনুয়া পাখি বসে দোল খায়, সেখানে আমি চাপা হয়ে উঠতে পারি। তুমি আমার পারুল দেবী হবে। কি বুদ্ধি তোমার! আমি পাগল দিদি কি করে হবো? আমি যে সুধা, ওই শশী ভাই। আমার রোজ এত মালা গাই। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতাম তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? আমার বেড়ে বউ পুতুল আছে, তাদের বিয়ে দিত। আর ওই আমার খুশি মেনিটা বেলা যে বয়ে যায়, দেরি হয়ে গেলে আর একটাও বই পাবো না। আমি যাই। না না, একটু দাঁড়াও না, আমার সাথে আরেকটু গল্প করো না, আমার যে বেশ ভালো লাগছে। আচ্ছা, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলের মতো ছেলে। আমি ফুল তুলে বেকার কথা তোমার সাথে গল্প করবো। আর আমাকে একটি ফুল দিয়ে যাবে। অমনি কেমন করে দেবো? দাম দিতে হবে যে। দাম? ও, আমি বড় হলে তোমায় দেব। আমার যে এখন কোনো পয়সা নেই, বড় হলে আমি কাজ খুঁজতে যাবো ওই পাহাড় পেরিয়ে, তখন আমি তোমার দাম দিয়ে যাবো। আচ্ছা, ফুল তুলে তাহলে তুমি আসবে? আসবো। আসবে তো? ভুলে যাবে না, আমার নাম অমল, মনে থাকবে তোমার? আসবো, আসবো, দেখো ঠিক করে থাকবো। তোমরা কারা ভাই? তোমরা কোথায় যাচ্ছ? আমরা খেলতে চলেছি। তোমরা তোমরা কি খেলবে? আমরা চাষ খেলা খেলবো। এটা আমাদের নাটক। আমরা দুজনে মিলে বন্ধু। আর তোমরা সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন খেলবো। আর সন্ধ্যের সময় ওই নদীর ধার ধরে বাড়ি ফিরবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই জানলাটার সামনে দিয়ে ফিরো ভাই। কিন্তু তুমি বেরিয়ে এসো না, আমাদের সাথে খেলতে চলো। না না, আমাকে যে কবিরাজ বিরুদ্ধে মানা করেছেন। কবিরাজের মানে তুমি শোনো বুঝি? জল ভয় জানানো দেরি হয়ে যাচ্ছে। না না, দাঁড়াও না, আমার এই জানলাটার সামনে দাঁড়িয়ে তোমরা একটু খেলা করো না। এখানে এখানে কি দিয়ে খেলবো? এই যে আপনার এখানে সব খেলনা আছে, এসব তোমরাই নাও, আমার এগুলো কোনো কাজে আসে না। বাহ বাহ বাহ, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই মুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর শেখায়। হ্যাঁ, তোরা সব শেখাইগুলো এখানে সাজা দেখি, আমরা লড়াই করে বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকারি পড়ে রয়েছে, ওই থেকে নিয়ে নিয়ে আমরা বন্দুক পাই। ভাই, তুমি তো ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পাচ্ছে, অনেকক্ষণ বসে আছি তো, আর বসে থাকতে পারছি না, আমার ভারী পিঠ ব্যথা করছে। এখন তোমার ঘুম পায় কেন? হ্যাঁ, ওই ঘন্টা বাজে, আমার ঘুমোতে যেতে যাচ্ছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। শোনো না, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা তো বাইরেই থাকো, তোমরা রাজার ডাকঘরের হরকরাদের চেনো? হ্যাঁ, চিনি বই কি, খুব চিনি। কে তারা? কি নাম? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ হরকরা, আর কত আছে। আচ্ছা, আমার নামে যদি ডাকঘরে রাজার চিঠি আসে তাহলে তারা আমায় চিনতে পারবে? কেন পারবে না? কিন্তু নাম লেখা থাকলে তার নামটা কি চিনে নেবে। কাল সকালে ওদের একজনকে এনে একটু আমাকে চিনিয়ে দিও না ভাই। আচ্ছা, দেখো, এখন আমরা আসি। আজ আমি আমার ওই জানলাটার কাছে গিয়েও বসতে পারবো না। না বাবা, তুমি যে এখানে বসে থেকে
জানি না তুমি যে ওখানে রোজ যতই ছেলে বুড়ো সবার সঙ্গেই ভাব জমিয়ে নিয়েছো, কিন্তু এতেও কি আর শরীর থেকে দেখলে কি আসলে মুখখানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মশাই, আজ আমার ফকির কোথায় আমাকে দেখতে না পেয়ে চলে যাবে। ফকির কে গো? ওই যে যে রোজ আমাকে দেশ বিদেশের গল্প শুনিয়ে যায় সেই ফকির। কই আমি তো কোনো ফকিরকে চিনি না। এইটার আসার সময় হলো তো হয় তোমার পিছনে মশাই, তুমি একবার যাও না, তাকে গিয়ে বলো না সে যেন আমার বিছানায় এসে বসে। আসলে আমি দেখছিলাম। জয় হোক বাবা। এই যে ফকির, এসো এসো আমার বিছানায় বসো। এই কি এই যে ফকির, তুমি যে কি নাও তা আমি বুঝি নে। আচ্ছা ফকির, এবারে তুমি কোথায় গেছিলে? আমি এবার রঞ্চদ্বীপে গিয়েছিলাম, সেখান থেকে এই মাত্র আসছি। রঞ্চদ্বীপে কেন? এত আশ্চর্য আমার কি আছে? আমাকে কি তোমার মতো পেয়েছো? আমার তো যেতে আসতে কোনো খরচ লাগে না, আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি। বাবা, ভারী মজা তো তোমার ফকির। তুমি বলেছিলে আমি যখন ভালো হব তখন তুমি আমাকে তোমার চেলা করে নেবে, মনে আছে? হ্যাঁ, বেশ মনে আছে। তোমাকে বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেবো না, দেখে নিও সমুদ্র, অরণ্য, পাহাড় কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তোমরা যে কি সব বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা অমর, পাহাড় পর্বত সমুদ্রকে আমি ভয় করি না, কিন্তু তোমার এই বিষয়টির সাথে যদি আমার এই কবিরা এসে জোটে তাহলে তো আমার মন থেকে হার মানতে হবে বাবা। না না কৃষ্ণমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না, আমি এখানটাতেই বসে থাকবো, এখানটাতেই শুয়ে থাকবো। কিন্তু যেদিন আমি ভালো হব সেদিন কিন্তু আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাবো ওই নদী, পাহাড়, সমুদ্র সব পেরিয়ে। আর আমায় ধরে রাখতে পারবে না। না বাবা, কেবল এমন যাই যাই করতে নেই, শুনলে যে আমার মনে খুব কষ্ট হয়। আচ্ছা ফকির, বলো না রঞ্চদ্বীপ কেমন দ্বীপ? সে যে বাড়ি আশ্চর্যের জায়গা, সে হলো পাখির দেশ। সেখানে কোনো মানুষ নেই, চলে না, কথাও বলে না, কেবল গান গায় আর ঘুরে বেড়ায়। সমুদ্রের ধারে সে দেশ, হ্যাঁ, সমুদ্রের ধারে তো বটে। আর আর সেখানে নীল রঙের সব পাহাড় আছে। হ্যাঁ, নীল পাহাড়ি তো পাখিদের বাসা। যখন সূর্যের সময় সূর্যাস্তের আলো এসে সেই পাহাড়ের উপর পড়ে, তখন সব শাকে শাকে পাখি নিজের বাসাতে ফিরে আসে। তখন সেই পাহাড়ের রং, আকাশের রং, পাখির রং মিলে সে এক আশ্চর্য কাণ্ড হয় বটে। আর আর ফকির, ওই দেশে ঝর্ণা আছে। বিলক্ষণ ঝর্ণা আমাদের চলে, জেলা করে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে। তার আবার কি নৃত্য, রুড়িগুলোকে টুমটাম করে বাজাতে বাজাতে সে ঝর্ণা একেবারে কল কল ঝরঝর করে শব্দ করতে করতে এবার সমুদ্রে গিয়ে পড়েছে। পুরো কবিরাজের বাপের সাথে নেই, তাকে 1 ঘন্টা কোথাও বসিয়ে রাখা। জানো ফকির, আমার না খুব পাখি হতে ইচ্ছা করে। তাতে তো ভারী মুশকিল হয়েছে। আমি শুনেছি তুমি দইওয়ালাকে বলে রেখেছিলে তুমি যে বড় পাখি বড় যে দই বিক্রি করতে যাবে, কিন্তু ওই পাখিদের মধ্যে তো তোমার সেই দইয়ের ব্যবসা তেমন চলবে না, তাতে তো তোমার কিছু লোকসানই হবে রে। আচ্ছা কৃষ্ণমশাই, আমার দইওয়ালা এসে চলে গেছে। তা যাবে না? তাছাড়া তোমার ফকিরের তলবি বলে একটা পঞ্চদীপের গল্প শুনলে পেট চলবে না। কিন্তু সে তোমার জন্য একবার দই আজ রেখে গেছে আর বলেছে তার বঞ্জির বিয়ে, তাই আজকে গেছে কলমি পরে বাঁশির ফরমাস দিতে। বাবা, সে যে বলেছিল সে তার ছোট বন্ধুটির সঙ্গে আমার বিয়ে দেবে। তাতে তো ভারী মুশকিল হবে যে। হ্যাঁ, সে নাকি আমার টুকটুকে বউ হবে। তার নাকে নোলক, লাল ডুবে শাড়ি। সে রোজ সকালে গোয়াল ঘরে কালো গরুর দুধ দুইয়ে নতুন মাটির ভারে আমাকে দুধ খেতে দেবে। আর সন্ধ্যার সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে আমার 7 ভাই চম্পার গল্প বলবে। বাবা, আশা বউ তো তোমার। আমি যে ফকির মানুষ, আমার যে লোভ হচ্ছে, কিন্তু বাবা তুমি ভয় পেও না। এবার যখন তার বিয়ে দিচ্ছে তা ঠিক না। আমি তোমায় বলছি, যদি দরকার হয় ওর ঘরে কোনোদিন বঞ্চির অভাব হবে না। হ্যাঁ, আমার পারা যায় না, আমি চললুম বাবা অমর।
লিখেছে বলো না, রাজার ডাকঘরে কি আমার নামে চিঠি এসছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনেছি সে রওনা হয়ে গেছে। সে নিশ্চয়ই পথেই আছে। পথে? কোন পথে? ওই ওই বৃষ্টি হয়ে গেলে যে অনেক দূর অব্দি দেখা যায় সেই ঘন বনের পথে? হ্যাঁ, সেই পথেই তো আছে সে। আমি সব জানি ফকির, আমি সব জানি। তো দেখতেই পাচ্ছি। কি করে জানলে তুমি? তা আমি জানি নে, কিন্তু কিন্তু আমি যেন মনে হয় আমার সব আমি দেখেছি। তা কবে আমার তা মনে পড়ে না, কিন্তু এখনো আমি দেখতে পাচ্ছি। জানো, বলবো? আমি যেন দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা ওই পাহাড়ের পথ বেয়ে কেবলই নেমে আসছে। তার এক হাতে লণ্ঠন আর তার এক হাতে একটা লাঠির আগায় চিঠির পুটুলি বাঁধা। সে দিন রাত কেবলই নেমে আসছে। আর আর নদীর ধার দিয়ে, সেখান দিয়ে যেখানে আলের পথ শুরু হয়েছে, সেই পথ দিয়ে সে একা একা হেঁটে চলেছে। কেউ কোথাও নেই, কেবল একটি কাদা খোঁচা পাখি নদীর ধারে উড়ে বেড়াচ্ছে। সে যতই কাছে আসছে ততই যেন আমার মন খুশিতে আনন্দে ভরে উঠছে। বাবা, ওর নবীন চোখটা আমার নেই, কিন্তু তোমার সাথে সাথে আমিও যে দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যে রাজার ডাকঘর, সে ডাকঘরের ওই রাজাকে কি তুমি চেনো? হ্যাঁ, চিনি বই কি। আমি যে রোজ তার কাছে ভিক্ষে চাইতে যাই। তাহলে তো বেশ, আমিও যখন ভালো হয়ে যাব তখন আমিও ভিক্ষা চাইতে যাব তোমার সাথে ওই রাজার কাছে। তুমি আমাকে ভিক্ষা দেবেন না? এমনি বললেই হলো? রাজা তোমাকে যা দেবেন এমনি এমনি দেবেন। না না, আমি বেশ ওনার দরজার সামনে দাঁড়িয়ে জয় হোক বলে চিৎকার করবো আর খঞ্জনি বাজাবো। তাহলে বেশ হবে, তাই না? হ্যাঁ, তা ঠিক। তোমাকে সঙ্গে নিয়ে আমি যদি ভিক্ষে করতে যাই, আমার যে পেট ভরে ভিক্ষে মিলবে। তুই রাজার কাছে কি চাইবে শুনি? আমি রাজাকে বলবো উনি যেন আমাকে ডাকঘরে ঘর করা করে দেন। আমি তাহলে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। কিন্তু কিন্তু পিসে মশাইয়ের যে আসার সময় হয়ে গেল, পিসে মশাই এখনো আসছে না কেন? আরে আরে, তোমরা কি বাদিয়ে বসেছো বলে দেখি? কেন, কি হয়েছে? আরে তোমরা নাকি রাজার চিঠি আসার জন্য আশা করে বসে রয়েছো? হয়েছেটা কি শুনি না? আরে আমাদের ওই গ্রামের পঞ্চায়েত মেম্বারকে চেনে না? সেই সব কথা রাজা বাদশার কানে তুলে দিয়ে রাজার ঘরে তো সব কথা ওঠে, তা কি আমরা জানি না? তোদের সামনে চলে না কেন? রাজা বাদশার নামে এরকম বাজে কথা বলতে আছে? ফকির, রাজা কি রাগ করবে? অমনি বললেই হলো, রাগ করবেন? কি করে রাগ করবেন শুনি? আমার মতো ফকির আর তোমার মতো আলোকটির উপর রাগ করে তুমি কিভাবেই জানলে রাজাগিরি ফলাবেন? আমি দেখেই নেব। জানো ফকির, আজ সকাল থেকে আমার চোখের সামনে সব সাদা হয়ে আসছে। সবই কেবল মনে হচ্ছে যেন স্বপ্ন। আমার এক বন্ধু আর কথা বলতে ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। আচ্ছা, রাজার চিঠি যদি না আসে, এই ঘর যদি এক্ষুনি মিলিয়ে যায়? না, রাজার চিঠি নিশ্চয়ই আসবে, ঠিক আসবে। এটা তো একেবারেই ভালো লক্ষণ নয়। ওই যে বলছে খুব ভালো আছি, কিন্তু ব্যাপারখানা কি সেটা তো বলে দিই। বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো পূর্বেই নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছিল। না কবিরাজ মশাই, আমি ওকে চারিদিক থেকে সামনে রেখেছি, একদম বেরোতেই দিই। দরজা তো প্রায় বন্ধ হয়ে থাকে। আজ কেমন একটা হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের ওই সদর দরজা দিয়ে হু হু করে হাওয়া বইছে। এটা একেবারেই ভালো কথা নয়। এই কদিন না তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না, যদি এসে পড়ে সদর দরজা আছে। আর হ্যাঁ, ওই জানলা দিয়ে সূর্যাস্তের আভা ঢুকছে, ওইটাও বন্ধ করে দাও। এখন কবিরাজ মশাই, কমলের চোখ বোধহয় বন্ধ, ও বোধহয় ঘুমাচ্ছে। আচ্ছা, যাকে এনে ঘরে রাখলো, ভালোবাসলো, আর কি তাকে ধরে রাখতে পারবো না?
মরণ আসছে যে, কি সাংঘাতিক। আমি আসি, কিন্তু শোনো, এখনই দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আর আমি বাড়ি গিয়ে একটি বিস্কুট পাঠিয়ে দিচ্ছি, ওটা খাইয়ে দেবো। যদি রাখবার হয় তো ওটাতেই কিনে রাখতে পারবে। ঘুমিয়ে পড়েছে এখন। না ফকির, তুমি ভাবছো আমি ঘুমিয়েছি? আমি ঘুমাইনি, আমি সব শুনতে পাচ্ছি। অনেক দূরের স্বপ্ন আমার চোখের সামনে তার শব্দ হয়ে দেখা দিচ্ছে। আমার মনে হচ্ছে যেন আমার বাবা, আমার মা আমার শিয়রের পাশে দাঁড়িয়ে কথা কইছে। ওরা ভালো করতো। আজকাল দেখছি তোমাদের খুব বড় বড় লোকেদের সঙ্গে সম্বন্ধ। না মোড়ল মশাই, আমার পরিহাস করবেন না, আমরা নিতান্তই গরিব মানুষ। কিন্তু তোমাদের এই যে ছেলেটি, সে রাজার চিঠির জন্য অপেক্ষা করে বসে আছে। ও পাগল ছেলে মানুষ, ওর কথাকে ধরতে আছে? না না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতন আমার যোগ্য ঘর রাজার পাবেন কথা। তাই দেখছো না, ঠিক তোমাদের ওই জানলার সামনে রাজা নিজের নতুন ডাকঘরটি বসিয়েছে। বলছো না, রাজার চিঠি এসেছে রে। সত্যি সত্যি না হয় পারে নাকি? তোর সাথে যে রাজার বন্ধুত্ব, এই যে তার চিঠি। আমার ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলো না, তুমি কি সত্যি রাজার চিঠি? হ্যাঁ ফকির, তোমায় বলছি সত্যি তারই চিঠি। কিন্তু আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, তুমি বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে আসছি। তোমরা আমার জন্য মুড়ি মুড়কির ভোগ তৈরি রেখো। রাজভবনে আমার আর এক দণ্ড ভালো লাগছে না। না মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না। পরিহাস? কিসের এত পরিহাস? পরিহাস করতে আমার সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমি খেপলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি খেপেছি। তাই তাই আজের সাথে কাগজে আমি অক্ষর লিখতে পারছি। ওই রাজা লিখেছেন তিনি স্বয়ং তার বালক বন্ধুটিকে দেখতে আসছেন। তিনি যে কবিরাজকেও নিয়ে আসবেন বলেছেন। ফকির, ওই বাজনা শোনা যাচ্ছে, রাজা মনে হয় আসছে। ফকির, তুমি শুনতে পাচ্ছ না? উনি আর একটু নাকের কথা শুনতে পাবেন না। 4 প্রহর বোধহয় হয়ে গেছে, সন্ধ্যা তারা কি উঠেছে? ফকির, আমি দেখতে পাচ্ছি না কেন? ওরা যে সব জানলা দরজা বন্ধ করে দিয়েছে। তারা আমি সব খুলে দিচ্ছি। রাত হলো, কে রাত হলো। কে ও কি উৎপাত? মোড়ল, আমি মোড়ল। জানিস তো তোদের প্রাণে ভয় নেই নাকি? তোদের একবার শব্দ ভেবেছে। মোড়ল মশাই, উনি যে দরজা ভেঙে ফেলেছেন। মহারাজ আজ রাত্রে আসবে। রাত্রে? কত রাত্রে? রাত 2 প্রহরে। যখন যখন ওই নগরের সিংহদ্বারে ঘন্টা বাজবে তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে ভালো কবিরাজকে পাঠিয়ে দিয়েছে। দেখি চারিদিকে সমস্ত এই যে বন্ধ, খুলে দাও। যত দরজা জানলা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? কবিরাজ মশাই, খুব ভালো। আমার আর কোনো বেদনা নেই, কোনো কষ্ট নেই, আমি ভালো হয়ে গেছি কবিরাজ মশাই। আজ রাত্রে যখন রাজা আসবেন তখন তুমি তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি যে বাঁচি। আমি বলবো রাজাকে তিনি যেন এই রাত্রের আকাশে আমাকে ধ্রুবতারাটিকে দেখিয়ে দেন। সে তারা হয়তো আমি অনেকবার দেখেছি, কিন্তু ঠিক কোনটা যে ধ্রুবতারা তাও আমি জানি না। তিনি তোমাকে সব চিনিয়ে দেবেন। মাতো, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। কিন্তু এই লোকটিকে তো এখানে রাখা চলবে না। না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। আপনারা যখন আসেননি তখন উনি আমাকে এই রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনি তবে থাক। তুমি যখন তোমার বন্ধু তখন
বোন, আজ রাজা স্বয়ং আসছেন। তিনি তোমায় ভালোবাসেন। আজ তুমি তার কাছে কিছু প্রার্থনা করো। জানোই তো ঘরের অবস্থা। আমি সব ভেবে রেখেছি পিসে মশাই, তোমার কোনো চিন্তা নেই। কি ঠিক করে রেখেছো? আমি রাজাকে বলবো তিনি যেন আমাকে ওই ডাকঘরের ডাক খরকরা করে দেন। আমি তাহলে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। আমি দেশে দেশে ঘরে ঘরে এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমিও শিওরের কাছে বসবো। ওর ঘুম এসেছে। প্রদীপের আলোটি নিভিয়ে দাও। এখন শুধু আকাশের তারাটি থেকে আলো আছে। ওর ঘুম এসেছে। ঠাকুরদা, ঠাকুরদা, তুমি আমার মূর্তিটির মতো হাত জোর করে বসে আছো কেন? ওরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? রাতের আলোয় আমার হবে কি? চুপ করো, চুপ করো অবিশ্বাসী। এখন কথা বলো না। রাজা যখন এসে ওকে ডাকবেন